দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডাক্তার মওদুদ হোসেন পাভেল, আছেন বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। স্বাগত আপনাদের দুইজনকেই। ডাক্তার পাভেল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি একেবারে সহজ করে যদি বলি যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটি প্রায় সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে, আশীর্বাদ নিয়ে তারা ক্ষমতায় বসলেন, দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন, এবং আমরা লক্ষ্য করলাম যে কিছুদিন যেতে না যেতেই একটা দেশব্যাপী একটা অস্থির অবস্থা তৈরি হলো। এই যে সরকারের এই যে অস্থির অবস্থা তৈরি হলো, এই জন্য কি আপনি সরকারের ব্যর্থতা মনে করছেন, নাকি এটা অনেক দিনের এই 15-16 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জালের রূপ? এটাই শুনতে চাই আপনার কাছ থেকে ডক্টর। ধন্যবাদ। আপনি পরের অংশটুকু আগে নিই। আপনি যেটা বলছেন যে 15-16 বছরের জঞ্জাল, সেটাকে আপনি হয়তো একটা জায়গায় এনে গুরুত্ব দিতে পারবেন, কিন্তু সরকারের সফলতা ব্যর্থতার হিসাবটা কিন্তু আপনাকে আগে করতে হবে। কারণ আপনি প্রথমেই বলেছেন যে সর্বস্তরের জনগণের সমর্থন নিয়ে কিন্তু এটা এসেছে, তাই না? সুতরাং মানুষ কিন্তু তাদের ওই জঞ্জালের জায়গাটিতে আর নতুন করে দেখতে চায় না। আমার কাছে যেটা মনে হয় যে তাদের সমস্যার প্রথম জায়গাটি হচ্ছে যে তারা অগ্রাধিকার নির্ধারণ করতে পারেননি সঠিকভাবে। আর 2 নম্বর হচ্ছে যে তাদের যে টিম বা যে উপদেষ্টা পরিষদ যেটা গঠিত হয়েছে, তাদের নিজেদের ভেতরকার বোঝাপড়া বা তাদের একটা দল হিসেবে বা তাদের একটা সংঘবদ্ধ একটা টিম হিসেবে কাজ করার যে সক্ষমতা, সেই জায়গাতে আমরা অনেক বেশি ঘাটতি দেখেছি। তারা হয়তো নিজেরা স্ব জায়গায় হয়তো অনেক বেশি বিখ্যাত মানুষ হতে পারবেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যখন একটা ক্যাবিনেট হয়, তখন কিন্তু সিদ্ধান্তটা হয় সমন্বিত, সবার আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তের কাছে আসেন। ফলে আমরা কিন্তু তাদের ভেতরে খুব বেশি পেশাদারিত্ব দেখেছি এটা বলতে পারবো না। কারণ জনগণের তো একটা প্রত্যাশা থাকে, তাই না? জনগণ প্রথম প্রত্যাশা হতে এটা করেছে যে স্বৈরাচারের কবল থেকে তারা মুক্ত হতে চায়। সেই প্রথম চাওয়াটা হয়তো তাদের পূরণ হয়েছে, কিন্তু পর মুহূর্তে তাদের চাওয়াটা কেন ছিল? তারা কথা বলতে পারতো না, একই সাথে তাদের আরও অনেকগুলো সমস্যার জায়গা ছিল। তাদের ভেতরে কর্মসংস্থানের একটা অভাব ছিল, দ্রব্যমূল্য একটা ব্যাপার ছিল, তারা বিচারহীনতার একটা জায়গা ছিল, তাদের স্বাস্থ্য এবং শিক্ষা, সন্তানের শিক্ষার ক্ষেত্রে তারা একটা দোলাচলে ছিল যে আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আছি সেটি আমার সন্তানকে আগামী দিনের নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে কিনা। তো ফলে সকল ক্ষেত্রে দায়িত্ববান লোকজন যারা আছেন, তারা তাদের ক্ষেত্রে যতই নিজেরা নিজেদের বুৎপত্তির পরিচয় দিয়ে থাকুন না কেন অতীতে, সরকার পরিচালনার ক্ষেত্রে যখন তাদেরকে সেই দায়িত্বগুলো দেওয়া হয়েছে, তারা শতভাগ সবাই সে জায়গায় সফল হয়েছেন এটা বোধহয় বলা যাবে না। সেজন্য এই ক্ষেত্রে কি আমরা রাজনৈতিক দলের উপরে কোনো দায় চাপাতে পারি? তারা কতটুকু সহযোগিতা করছে? আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে দল হিসেবে যারা ছিল, বিশেষ করে আমি যে দলের হয়তো এখানে বলবেন যে আমি তার পক্ষ থেকে, পক্ষ নই, আমি বলি যে বৃহত্তম বর্তমানে দল হিসেবে যারা আছেন, তারা কিন্তু গতকাল পর্যন্ত যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হয়েছে, তারা কিন্তু প্রথমেই বলেছে যে আপনার সরকারের প্রতি আমাদের সর্বত সমর্থন আছে, এবং এই সমর্থনের জায়গাটাকে কোনো জায়গায় কিন্তু বাদ রাখা হয়নি। আপনি জানেন যে বিএনপি নিজেরই কিন্তু একটা সংস্কার কর্মসূচি আছে, যেটা 31 দফার রাষ্ট্র কাঠামো মেরামতের একটা পরিকল্পনা। তারপরেও কিন্তু এই সরকার যখন বিভিন্ন সংস্কার কমিশন করেছেন, বিএনপি পরিপূর্ণভাবে তাদের সহযোগিতা করেছেন, যে এটা মতামত নিয়ে গেছে। তারপরে তারা যখন তাদের সাথে সেই মতামতের প্রেক্ষিতে যদি কোনো দূরত্ব থাকে, তাহলে সেটি দূর করবার জন্য যে সমস্ত প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে, বিএনপি কিন্তু সেই জায়গাতে তাদের যতদূর সম্ভব সেখানে সহযোগিতার মনোভাব নিয়ে সেখানে গেছে, এবং এখনো পর্যন্ত তারা সেই জায়গাতেই আছে। কিন্তু না, অভিযোগ আছে এরকম বিএনপির প্রতি, যে বিএনপি যত না বেশি সংস্কারের কথা বলছে, বিচারের কথা বলছে, তার চেয়ে অনেক বেশি চাইছে নির্বাচন। আসলে এটা কি শুধু বিএনপির কথা বলবেন? আপনি যদি বলেন অন্য রাজনৈতিক দল, যদি গতকালকের কথাও ধরেন, তারা কি কেউ নির্বাচনের কথা বলেনি? তারা কিন্তু বলেছেন, তারা বলেছেন 3টি অগ্রাধিকার তারা ঠিক করতে: সংস্কার, বিচার এবং নির্বাচন। বিএনপির বাইরে কোনো কথা বলেনি, কারণ সংস্কারের ধারণার সঙ্গে বিএনপি আগে থেকে আছে, বরং এই
এই পরিবর্তিত অভ্যুত্থানের আগেই 2 বছর আগেই বিএনপি সংস্কারের সাথে ছিল। সুতরাং সংস্কারের কথাটি বিএনপির জন্য নতুন কিছু না। এবং আপনি যদি খেয়াল করে দেখবেন যে যতগুলো কমিশন হয়েছে, বিএনপি কিন্তু প্রত্যেকটা কমিশনের কথা কিন্তু বিএনপির 31 দফার মধ্যে কিন্তু আগে থেকে আছে। দ্বিতীয় হচ্ছে যে বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়ার কথা কিন্তু বিএনপি দেখবেন খেয়াল করে সকল ক্ষেত্রেই বলেছে। এমনকি একটা দলকে নিষিদ্ধ করার যে প্রস্তাবনা এসেছে সেখানেও কিন্তু বলেছে যে আইনগতভাবে সেটা যেন করা হয়। সেই জায়গাতে আপনি কি এটা মানবেন না যে প্রায় 10টি মাসের মতন সময় অতিক্রান্ত হয়েছে? এই সময়ের মধ্যে দৃশ্যমান কোনো বিচারের কাছ থেকে আমরা দেখেছি? এখন প্রশ্নটা হচ্ছে যে বিচার আপনি প্রলম্বিত করবেন কি বিচার সংক্ষিপ্ত করবেন, তার চাইতে বিচার করবেন, এটি তো ম্যান্ডেট হিসেবে যদি বলা হয় তাহলে তো প্রথম ম্যান্ডেটের যদি বলি যে অগ্রাধিকার, সেটার মধ্যে বিচার তো অন্তর্ভুক্ত ছিল এই সরকারের জন্য। তো ফলে কিন্তু সেই জায়গায় বিএনপিকে বিচারকে বাধাগ্রস্ত করেছে তা তো নয়, বরং বলেছে যে হ্যাঁ, বিচারিক প্রক্রিয়ার মধ্যে থেকে এমনভাবে এটা নিশ্চিত করা হয়, কারণ অন্যরা শুধুমাত্র কাগজে একটা ব্যবস্থাপনা চেয়েছে যেখানে বলা হচ্ছে এটা নিষিদ্ধ করা হলো একটা দলকে। বিএনপি শুধু বলেছে যে না, কাগজে না, বরং এটাকে আইনগতভাবে এমনভাবে করবেন যাতে তাদের কোনো রকমভাবে পুনরুত্থানের সুযোগ না থাকে, অথবা তারা একটা দল, সে দল তো আর বলি না, দল তো ব্যক্তি পরিচালনা করে, ফলে যে ব্যক্তিগুলো এই সমস্ত কাজের সাথে ছিল তাদের অপকর্মের বিচার যেন যথাযথভাবে হয়, এই কথাটা বিএনপি কোন সময় বলেনি, বরাবরই বলেছে এই কথাটা। সুতরাং বিচারের ক্ষেত্রে বিএনপির উচ্চারণ কম আছে বা অন্যের ক্ষেত্রে বেশি, এই কথাটা কিন্তু ঠিক সঠিক কথা হলো না। আমার মনে হয় আসবো আপনার কাছে আবার একটু। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে ওই একই প্রশ্ন আবার, কি সহযোগিতার প্রশ্ন? সহযোগিতার প্রশ্ন যে জি প্লিজ। দেখেন, প্রথমত আপনি যদি একটা জিনিস, যেমন উনি একটা কথা বলছেন যে অপেশাদার, এরা হলো অপেশাদার যারা এখন ক্ষমতায় আছে। আর যদি পেশাদার বলি আমরা, মানে পেশাদার রাজনীতিবিদ যদি বলি আমরা, তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে অতীতে যতগুলা ঘটনা ঘটছে, মানে সিভিল গভর্নমেন্টে থ্রো করে সামরিক শাসন যখন আসছে, ওই গভর্নমেন্টগুলো কিন্তু আপনি যদি প্রফেশনাল ধরেন তাহলে প্রফেশনাল, পেশাদার, কিন্তু তাদেরকে ধাক্কা মেরে মার্শাল আসতে হলো। এবং যতবার বাংলাদেশ সামরিক শাসন আসছে, আসার সাথে সাথে মানুষ মোনাজাত করছে ফর দ্য টাইম বিং। পরে কি হয়েছে না হয়েছে সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না, কিন্তু যেই মুহূর্তে আসছে তখন নাবিশ্বাস মানুষের, মানে একটা হাঁপ ছেড়ে বাঁচলো। এটা কিন্তু রাজনৈতিক, এটার জন্য দায় কিন্তু রাজনীতিবিদরা। আবার যদি আপনি এরশাদের, মানে জিয়াউর রহমান শাসন ধরেন, এরশাদ সাহেবের শাসন ধরেন, একই যেই মুহূর্তে উনি টেক ওভার করছে সবাই কিন্তু নফল নামাজ পড়ছে, কথার কথা নফল, মানে হাঁপ ছেড়ে বাঁচছে। এগুলো তো সব সিভিল গভর্নমেন্টে থ্রো করছে। আসেন 111, সেখানে কিন্তু পেশাদার যাদের কথা বলে রাজনীতিবিদ। আসেন 2024, সবই একই জিনিস। রাজনীতিবিদকে ধাক্কা মেরে সরাই দিতে হয় কেন? হয় কেন? এটা দায় কার? কার এত বড় সাহস যে সাহসটা পায়? এটার জন্য দায় রাজনীতিবিদরা। যেহেতু দেশে যতবার সামরিক শাসন আসছে, দেশে 111 হয়েছে, দেশে 24 হয়েছে, জাস্ট দায়ী রাজনীতিবিদরা। আপনি কেন বলছেন? যদি আমি আসে কেন? আমি জাস্টিস 90-এর কথা যদি বলি, হ্যাঁ, এই আমাদের এরশাদের সাথে জাস্টিস সাত্তার সাহেবের মতন একটি সরকারকে মানে সরিয়ে দেওয়ার প্রয়োজন হলো। কি এমন ওখানে সেই ইস্যু দেখাইছে তো, ইন্দুরে যুবমন্ত্রী কাশেমের বাড়িতে ইন্দুরে পাইছে, দেখাইছে তো। আমার প্রশ্নটা সেটা না, প্রশ্ন হচ্ছে যুবমন্ত্রীর বাসায় একজন খুনি পাইছে না, ওইটা ছিল, এটা নিয়ে বিতর্ক আছে, সেটা তো অন্য কথা, সেটা আজকেও বিতর্কের কথা। এই যে গত 16 বছর যা হয়েছে তার ভিতর সব বিতর্কের কথা। কারে জঙ্গিবাদ বানাইছেন, একটা র্যাব ঘিরছে, 500 র্যাবে একটা বাড়ি ঘিরে রাখছে 2 রাত ধরে, তারপরে কোন জঙ্গি ধরছেন, ও তো সবই ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই সুযোগগুলো রাজনীতিবিদরা কেন দিছে? রাজনীতিবিদদের কারণে। এইবার আসেন সহযোগিতা। আরও বলে নেই, বাংলাদেশে যত বিনা বিচারে হত্যা, বাংলাদেশে যত খুন, আয়নাগর, যাই কিছু বলেন না কেন, ইভেন বিদ্যুতের জন্য কানসার্টে 24টা লোক হত্যা হয়েছিল, আপনার কি খেয়াল আছে? হ্যাঁ, তারা কিন্তু একদম একেবারে নিরীহ মানুষ, সাধারণ লোক, বিদ্যুতের দাবিতে মাঠে আসছে, বন্দুকের গুলিতে মারা গেছে। সবসময় কিন্তু পেশাদার রাজনীতিবিদরা ক্ষমতায় ছিল। কিন্তু আপনি অপেশাদার যারা ছিল তাদের সময় কিছু খুনের ঘটনা বের করেন, আশা করি পারবেন না। আমি পেশাদার অপেশাদারের পার্থক্যটা বললাম। এইবার আসেন সহযোগিতা। সহযোগিতা ধরেন বিগত 16 বছর বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নাই যারা নির্যাতিত হয় নাই। বাংলাদেশে কম বেশি, কারো মাত্রা বেশি, কারো মাত্রা কম, সেটা ভিন্ন কথা, আমি কোনো দলের নাম বলবো না, বাট নির্যাতিত।
এবং তাদের প্রত্যেকের কথা তারা কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে যারা, সবাই দলমত নির্বিশেষে, সেই সরকারটা 15 বছর টিকলো। খুব সিরিয়াসলি আপনি জিনিসটা ভাববেন। তারা কিন্তু বিরোধিতা করছে, সরকারকে চায় না, নির্বাচন চাইছে, এইটা সেইটা আগ্রুম বাগ্রুম, কিন্তু সে 15 বছর ক্ষমতায় রয়েছে, তারা জোর করে রয়েছে। কোনো সহযোগিতার প্রশ্নই ওঠে না। আমি তো এদেশে গণতন্ত্র কামী দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল এই সরকার, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তাদের ভূমিকা ছিল, কম বেশি যেভাবেই ছিল তাদের সাধ্য অনুযায়ী তারা ছিল, তারা মানে করেছে। কিন্তু রাজনীতিবিদরা তো তারা সহযোগিতা করে নাই। না, নিশ্চয়ই না। তাহলে যারা, আমি তো বলছি সহযোগিতা করে নাই, সহযোগিতা না করা সত্ত্বেও 15 বছর রয়েছে, জোর করে রয়েছেন, থাকেন 15 বছর জোর করে থাকেন। আবার এই সরকারকে দলমত নির্বিশেষে সবাই সহযোগিতা করতেছে। উনি 10 মাসে তালমাতাল হয়ে গেলেন, এইটা কেমন সহযোগিতায়? তাইলে আপনি ওখানে সহযোগিতা করেন নাই, সে রয়ে গেল 15 বছর, আর এখানে সবাই সহযোগিতা করতেছেন। সবাই যদি সহযোগিতা করেন তাহলে 10 মাসের ভিতরে সে দিশাহারা কেন? সহযোগিতাটা কেমন? এই সহযোগিতার রূপটা কি? আপনি এখানে তাই না, প্রশাসনিক সহযোগিতা আনেন। বিগত 16 বছর কি হয়েছে? প্রশাসন সরকারকে সহযোগিতা করছে। কি ভালো সরকার, এই সরকারের টিকায় রাখতে হবে। টিকায় রাখার জন্য ওই মানে সোশ্যাল মিডিয়ায় ক্লাস 10-এর ছাত্রী কি স্টেটমেন্ট দিছে, এই জন্য তার দণ্ড হয়েছে। আয়নাঘর হয়েছে, মানে কলিগরা জানে আয়নাঘরে নিছে আর্মি অফিসারকে, তার সাথের বন্ধুরা কিন্তু নিয়ে আয়নাঘরে রেখে দিছে। অর্থাৎ সরকারের টিকাইছে, কারণ খুব ভালো সরকার, রাষ্ট্রের জন্য খুব প্রয়োজনীয় সরকার ছিল, তাই প্রশাসন কোঅপারেট করছে, মাইরা আয়নাঘর বানায় ইত্যাদি ইত্যাদি কইরা। এখন প্রশাসনও সহযোগিতা করে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মার্কেটে আছে, সব দল সহযোগিতা করতেছে, তাতে সরকার 10 মাস টেকে না। মানে 10 মাসের কারণ এইটা ব্যাখ্যাটা কি, এটা কোন সহযোগিতার ধরনটা কি? তাইলে আমি এটা একটু জানতে চাই। আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম যে দল মত নির্বিশেষে সবাই তাকে সহযোগিতা করতেছে, ইভেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আর্মি আছে, তারপরে 10 মাসে সে তালমাতাল, আর 15 বছর ধরে বিরোধিতা করে গুলি মারুক আর যাই মারুক, 15 বছর সে ক্ষমতায় থাকলো। আর মাঝখানে যে জুলাইয়ের ঘটনাটা ঘটলো, এই ঘটনা কিন্তু 1-1.5 মাসেই ঘটলো, গোলাগুলি, তাজা মারা ইত্যাদি। বাকি 15 বছর কিন্তু আন্দোলন করছে। সবাই বলে, আমিও বলি, আন্দোলন মানে সরকারের বিরোধিতা করা। যে সরকারের বিরোধিতা করলো দলমত নির্বিশেষে সবাই, সে টিকলো 15 বছর। আর যে সরকারকে সবাই সমর্থন করতেছে, সে 10 মাসে টালমাটাল অবস্থা হইতেছে। এটার মানে হচ্ছে কোনো সহযোগিতা নেই। ওটা আপনি বলছেন, তাহলে সবাই যদি সহযোগিতা করে, সে তালমাতাল হয়ে যাবে কেন 10 মাসের মধ্যে? এই 10 মাসে বিচার চান, এই 10 মাসে নির্বাচন চান, এই 10 মাসে 200 পদের দাবি দেওয়া, এই 10 মাসে কি মামলার রায় দিতে হবে, আবার বলতেছেন চলমান প্রক্রিয়া, বিচার সংস্কার চলমান ইত্যাদি ইত্যাদি। অথচ সবাই সহযোগিতা করলে যদি একটা লোকের এই করুণ অবস্থা হয়, তাহলে সহযোগিতা না করা ভালো না? আমার মনে হয় ব্যাপারের একটু ক্লারিফিকেশন দিই। সেটা হলো, উনি বলছিলেন যে যখন একটা সামরিক সরকার এসেছে, তখন সবাই আলহামদুলিল্লাহ বলেছে বা নফল নামাজ পড়েছে, বিদায়ের সময় তাকে খুব সম্মানজনক বিদায় দেয়নি। এটা সবার ক্ষেত্রে হয়তো ঠিক নয়। এটা আপনি জানেন যে জিয়া রহমান সাহেব যখন 1975 সালে একটা ক্রান্তি লগ্নে যখন দেশের দায়িত্বভার তাকে নিতে হয়েছে, তখন নফল নামাজের ব্যাপারটা যেমন ছিল, আবার উনি যখন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তখনও কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু তার জন্য তার জানাজাতে শরীক হয়ে, সেখানেও কিন্তু তার যে ফরজে কিফায়া যে আদায় করার যে বাধ্যবাধকতা ছিল, সেটিও তারা করেছেন। আসলে এইভাবে কিন্তু জনগণ কিন্তু সত্যিকার অর্থে মূল্যায়ন করেন। আবার যদি বলেন যে 17 বছর 15 বছর শাসনের পরে একজনকে সামরিক বিমান বাহিনীর একটি কার্গো প্লেনে করে সবার অগোচরে বা জনরোষ থেকে পালানোর জন্য পালিয়ে যেতে হয় এই দেশ থেকে, তার বিপরীতে একজন যাকে বিচারে শাস্তি দেওয়া হয়েছিল অন্যায়ভাবে, তিনি কোনো রকম দলীয় রাজনীতির সাথে জড়িত নন এখন, বা রাষ্ট্র ক্ষমতাতে থাকার প্রশ্নে ওঠেন না। তিনি যখন সম্মানের সাথে যখন চিকিৎসার জন্য দেশের বাইরে যান বা দেশের আবার প্রত্যাবর্তন করেন, তাকে কিন্তু মানুষ সম্মানের সাথে গ্রহণ করে। তো ফলে সকল রাজনীতির বিচার বিবেচনা কিন্তু ঠিক এক দাঁড়িপাল্লায় মেপে যদি আমি ফলাফলটা দিতে চাই, তাহলে কিন্তু সে জায়গায় অবিচারের জায়গাটি হবে। উনি দ্বিতীয় কথা বলছেন যে সহযোগিতা এবং অস্থিরতা, 10 মাসের অস্থিরতা, এটা কিন্তু 10 মাস কিংবা 10 বছর বলে কথা নয়। আপনি কোনো একটা প্রক্রিয়াকে শুরু করেছেন কিনা সেটি কিন্তু গুরুত্বপূর্ণ জানার, এবং শুরু করার ব্যাপারটাতে যদি আপনার সেই
আপনি যেটাকে আমরা বলি যে রোড ম্যাপ বললে হয়তো উনি বলবেন যে আপনার রোড ম্যাপ সব কিছুতেই চান। আমি সেটার ব্যাখ্যাতে যাব না এরকম। যদি উনি প্রশ্নটি করেন তাহলে হয়তো তার উত্তরটার জায়গাটা পরে আসবার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আপনাকে তো কোনো একটা জায়গাতে দৃশ্যমান কিছু রাখতে হবে। আর সকল ক্ষেত্রে আমরা কেন ধরে নিচ্ছি যে সংবিধানের সংস্কার করা বলতে আমি একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কিনা, বা আমাদের সরকার নির্বাচনের পদ্ধতি কী হবে, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রাখবো কিনা, এগুলো তো রাজনৈতিক দলের কথা হতে পারে। কিন্তু সাধারণ মানুষ যেটা চায়, সাধারণ মানুষ যে জায়গাগুলোতে তাদের স্বস্তির জায়গাটা খুঁজতে চায়, সেটাও তার কর্মসংস্থান হবে কিনা, যারা শ্রমিক রয়েছেন তারা তার মজুরির ন্যায্যতা তার কাছে থাকবে কিনা, স্বাস্থ্যের যে সেবার জায়গাটি যেটা আছে সেখানে মানুষ গত 15 বছর বা এই স্বাধীনতার পর থেকে যে প্রত্যাশিত স্বাস্থ্যসেবা তারা পায়নি, সে জায়গায় তারা পরিবর্তন দেখতে চায়। ঠিক একই রকমভাবে শিক্ষা ব্যবস্থাপনায় তারা একটা দেখতে চায় যে ওই শুধুমাত্র এক্সপেরিমেন্টাল আমরা যেটাকে বলছি সৃজনশীল কিংবা একমুখী শিক্ষা, তার বাইরে দিয়ে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা নিয়ে শিক্ষক ব্যবস্থা থাকবে কিনা। আপনি কি বলতে পারেন এই জায়গাগুলোতে কোনো শুরু হয়েছে কোনো জায়গাতে কোনো কাজ? এই 10 মাসে তো অন্তত একটা পদক্ষেপও তো দেখতে হবে। সেই জায়গাতে যদি আমি একটি পদক্ষেপও দেখি না, সেখানে অস্থিরতা হওয়া বা অস্থির হওয়ার প্রসঙ্গটি কিন্তু অবান্তর। আপনি যদি দেখান যে কোনো একটা জায়গাতে কোনো একটা কাজ শুরু হয়েছে বা এই জায়গাতে আমি দৃশ্যমান কিছু করেছি, তখন কিন্তু আমি বলবো যে হ্যাঁ আপনি করতে পারবেন। আপনি যার 10 দিনে হয় না তার 10 বছরে হয় না বলে একটা কথা আছে। তো অ্যাটলিস্ট আপনাকে তো কোনো জায়গায় শুরু করতে হবে। আপনি পরিবেশ নিয়ে যারা কথা বলতেন, তাদের মতো অনেক এনজিওর কাজ করা ব্যক্তিরা এই সরকারে রয়েছেন। কিছুই না হোক, তারা তো পলিথিনের বিরুদ্ধে একসময় সোচ্চার একটা আন্দোলনের দিকে গেছেন। আমি তো ছোট্ট উদাহরণ দিই বলি, আপনি কি বলবেন যে দেশ পলিথিন মুক্ত হওয়ার ক্ষেত্রে সত্যিকার একটা দৃশ্যমান কোনো কিছু দেখেছি আমরা? তো সুতরাং আপনাকে দেখতে হবে যেটা আমি শুরুতে যে কথাটি বলেছিলাম যে অগ্রাধিকার নির্ধারণ করার ব্যাপারটি গুরুত্বপূর্ণ, এবং কোনটার জন্য আপনি কতটুকু গুরুত্ব দেবেন সেটি আপনাকে বলার দরকার আছে, আপনি বলবেন সেটা। আর উনি বলছেন যে 10 মাসে অস্থিরতার প্রশ্ন নেই। সরকার নিজেও তো বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচনে যেতে চায়। অর্থাৎ সরকার কিন্তু 10 মাসকে খুব বেশি হলে 22 মাসে তারা নিয়ে যাবেন। 22 মাসের পরে তো তাদের থাকবার ইচ্ছা নেই। তাহলে 22 মাসের মধ্যে তারা কতটুকু কি কাজ করবেন সেই হিসাবটা বা সেই রোডম্যাপটা তারা দিলেও তো জনগণ অন্তত বুঝতো যে সত্যিকার অর্থে তারা কিছু করতে চান কিনা। আর সহযোগিতা অসহযোগিতার আরও একটু যদি গুরুত্বপূর্ণ জায়গাতে যদি যান আপনি দেখবেন খেয়াল করে যে এই পর্যন্ত যত জায়গাতে সরকারের পক্ষ থেকে দল হিসাবে বিএনপির কাছ থেকে সরকার তাকে ডেকেছেন, সরকার যে জায়গাগুলোতে তাদেরকে বলেছেন যে এই জায়গাতে যেন সংস্কার তারা করতে চেয়েছেন, সংস্কারের বিভিন্ন কমিশন করেছেন, কোনো একটা জায়গাতে বলতে পারেন যে বিএনপির অসহযোগিতা ছিল? দৃশ্যত এই ধরনের কোনো মানে বিষয়ে বিএনপি দ্বিমত করছেন না, সেটি ঠিক আছে। কিন্তু সড়কে রাস্তাঘাটে বিভিন্ন সময় যে দাবি দাওয়া নিয়ে যে সমস্ত ইয়াগুলো আসতেছে, সমাবেশগুলো, সেখানে বলা হচ্ছে যে বিএনপি সেখানে সক্রিয়। আমার মনে হয় যে আপনি উদরপিণ্ডি বুদুরঘাটে চাপাচ্ছেন। আপনি খেয়াল করে দেখবেন যে এই যমুনা ঘেরাও কিংবা শাহবাগে অবস্থানটা প্রকৃতপক্ষে তাদেরকেই প্যাট্রোনাইজ করা হয়েছে, যাদেরকে এই সরকার প্রধান বলেছেন যে আমি তাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত। না, আমি যদি আপনি একদম ক্যাটাগরিলি বলি, চট্টগ্রাম বন্দরে আজকে শ্রমিক দলের উদ্যোগে তারা ধর্মঘটের মানে পালন করছে। না, এটা তো আপনি একটা ধর্মঘটের কথা বলছেন না। ধর্মঘটের চাইতে বড় যে ধর্মঘট করার ব্যাপারটা তো অন্যায় কিছু নেই। ধর্মঘটের ক্ষেত্রে তারা যদি বলেন যে বন্দর ব্যবস্থা, এটা কিন্তু অসহযোগিতা নয়, অসহযোগিতা নয়। ধর্মঘট করে তারা কি পুরোপুরি রপ্তানি ব্যবস্থাপনা বা আমদানি ব্যবস্থাপনাকে বন্ধ করে দিয়েছে? আপনি খেয়াল করে দেখবেন সেটা কিন্তু করেনি। তাদের ব্যাপারটা বলার কথাটি হচ্ছে যে বন্দর ব্যবস্থাপনাটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেই স্বচ্ছতার মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক যে আপনারা বন্দরটাকে কোথায় কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার, নাকি কাজটি পরে করলেও চলতো? আপনাকে তো সেটা বুঝতে হবে। এখন সেটা না বুঝে যদি আমি বলি, আর প্রকারান্তরে আপনি তার বাইরে যে যদি আপনি বলেন যে ঘেরাও করে দাবি আদায় করার ব্যাপারটি কিন্তু বিএনপির পক্ষ থেকে আসেনি, বরং তাদের পক্ষ থেকে এসেছে। বিএনপি তো মানে পক্ষ থেকে এসেছে। কোনটা ঘেরাও করে তারা আদায় করেছে? ইশরাকের কাছ থেকে তো ঘেরাও করে কেউ করেনি। ইশরাকের যেটি হয়েছে, আদালত ইশরাকের পক্ষে একটি রায় দিয়েছে। ইশরাক সেই রায়ের প্রতিফলনটা যারা নির্বাচন কমিশন সরকারের কাছ থেকে জানতে চেয়েছে যে এই পরিপ্রেক্ষিতে তারা কী করবেন, আইন মন্ত্রণালয় সেই দিন পর্যন্ত কোনো উত্তর দেননি, যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন একটা গেজেট প্রকাশ করেছে এবং সেই গেজেটের প্রেক্ষিতে তারা বলেছেন শপথ পাঠ করাবার ব্যাপারে তারা নির্দেশনা চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। তারা বিশাল একটি মতামত দিয়ে তারা আইন মন্ত্রণালয়ে আবার পাঠিয়েছেন। এগুলো কি করবার কথা ছিল কি? এগুলো এখন আপনি যখন
নিজে বলছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এত বড় পরিবর্তন হয়েছে, সেই জায়গায় আপনি কি আইনকে ব্যত্যয় করবেন কেন? একটি রিট হয়েছিল হাইকোর্টে, সেই রিটের রায় আসার আগেই কিন্তু আমরা দেখেছি যে এই সিটি কর্পোরেশনের কর্মচারীরা সব এবং অদ্যাবধি আজকে পর্যন্ত তারা ধর্মঘট মানে সিটি কর্পোরেশনের অফিসে তালা দিয়ে তারা কর্মসূচি পালন করছে এবং এটা গত 10 দিন যাবৎ চলছে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে যাই। আমরা আলোচনা করছিলাম বর্তমান সরকারের সহযোগিতা অসহযোগিতা নিয়ে, সে বিষয়ে আপনার কথা থাকলে নিশ্চয়ই আপনি বলবেন। আমি তার আগে আপনার কাছে আমি একটু বলতে চাই যে এই মুহূর্তে আজকের দিনে আমরা দেখলাম যে চট্টগ্রাম বন্দরে শ্রমিকরা ধর্মঘট পালন করছে তাদের দাবি দেওয়া নিয়ে। সরকারি কর্মচারীরা সচিবালয়ে আজকে তারা কর্মসূচি পালন করেছে। এনবিআরের কর্মচারী তো আছেই এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা গত 10 দিন যাবৎ কর্মসূচি পালন করছে, আজকেও তাই। এবং আজকে আবার ঘোষণা দেওয়া হয়েছে যে প্রাথমিক শিক্ষকরা আগামীকালকের থেকে ধর্মঘটে যাবেন। সব কিছু মিলে এই যে একটি অবস্থা, এই অবস্থাটা কেন তৈরি হলো? এর চেয়ে কি আমরা কোনো এটা দিয়েই তো আপনি বুঝবেন সহযোগিতা করাটা, এইটা দিয়েই তো বুঝবেন এরা কারা, ধর্মঘটটা ডাকতেছে কারা। তারা কোনো ইন্ডিভিজুয়াল কোনো গ্রুপ না যে 10টা ব্যক্তি একত্রে, প্রত্যেকের হয়তো গিয়ে দলীয় আইডেন্টিটি পাবেন আপনি। তো দলীয় আইডেন্টিটি যদি পান, সেই দলের লোকেরা, দলের কর্ণধাররা ইউনূস সাহেবের সহযোগিতা করতেছে, আর তারা এগুলো অচল করে। এখন এগুলো অচল থাকুক, উনি নির্বাচনের দিকে আগাক, মানে থিওরিটা যদি এই হয়, এগুলো অচল, এগুলো নিয়ে কোনো ভাবনার কোনো বিষয় নাই। আপনি সহযোগিতাটা যে আমি বলছি, এটা কি সহযোগিতার অংশ কিনা? আপনার তো বরং বলা উচিত দলমত নির্বিশেষে যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করতেছে তাদের বলা উচিত, আমি নিশ্চিত করে বলতে পারি সেখানে দলীয় লোক আছে, কোন দলে সেটা আমার কাছে জানা নাই, বাট দলীয় লোক আছে। তাহলে দলের যারা নেতা কর্ণধার তাদেরই তো বলা উচিত, ওনাকে আমরা সহযোগিতা করতেছি, তোমরা এই সমস্ত জিনিস করো না, অচল অবস্থা করে না। ইতিমধ্যে বলা হয়েছে পোর্ট কাউকে দেওয়া হচ্ছে না, করিডোর দেওয়া হচ্ছে না, এই কথাগুলো অলরেডি চলে আসছে, করিডোর নিয়ে কথাও বলে নাই। তারপরে তো আপনি এটা যদি অচল অবস্থা তৈরি করেন, এটা যদি সহযোগিতা হয়, তাহলে তো সহযোগিতা না করা উত্তম আমার কাছে মনে হয়। যেটা এটা মানে সহযোগিতা যদি এইটা হয়, আমি তো দলীয় প্রধানরা বলা উচিত যে যার যার দলের প্রধানদের তোমরা ওখান থেকে চলে আসো। আচ্ছা, রাস্তায় দাবি দেওয়া নিয়ে নামতেছে, তাদেরকে কি কেউ বলছে, কেউ কোনো ডাক দিছে যে ইনি অনির্বাচিত সরকার, ইনি অল্প সময়ের জন্য আসছে, ডিসেম্বর মতো নির্বাচন দিবে এবং সংস্কার করে নির্বাচন দিয়ে চলে যাবে, তোমরা সহযোগিতা করো, সবাই যার যার ঘরে যাও। যদি বলতো, তারপর যদি না যাইতো, তাহলে তারাও অযোগ্য নেতা। কিন্তু বলে নাই, আমি শুনি নাই যে আনুষ্ঠানিকভাবে কেউ বলছে যে তোমরা যার যার ঘরে চলে আসো, কোনো আন্দোলন চলবে না, যে যেভাবে আছে অ্যাজ ইউজুয়াল চলবে। আর যদি সে করিডোর দিতে যায় তো পোর্টকেও দিতে যায়, নামবে মাঠে, কারণ দেশের জন্য প্রাণ তারা, মানে দেশের জন্য তাদের খুব কান্না। অথচ তাদের চোখের সামনে রোহিঙ্গা 15 লক্ষ ঢুকছে, দেশের সার্বভৌমত্বের দায়িত্বে যারা ছিল 15 লক্ষ লোক ঢুকেছে এই দেশে। তখন বাংলাদেশের সার্বভৌমত্বে শুধু যে সামরিক বাহিনী হবে তা তো না, পুলিশ বাহিনী, সামরিক বাহিনী, আমরা সিভিলিয়ান এবং পলিটিশিয়ান সবই কিন্তু আমাদের দায় আছে এর ভিতরে। কই রোহিঙ্গা তো ঢুকলো, আমার সার্বভৌমত্ব কোথায়? এত রাজনীতিবিদ টপকাইয়ে রোহিঙ্গা ঢুকলো, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। কিছুদিন আগে একটা দায়িত্বশীল সূত্র থেকে বলছে যে রোহিঙ্গা আগে সরানো হোক, তারপরে করিডোর নিয়ে চিন্তা করা হোক। প্রস্তাবটা দেন না, কার মাথায় কি আছে, কার মগজে কি আছে, কত মেধা নিয়ে আপনারা বাংলাদেশে আছেন যে একটা ফর্মুলা দেন, যে ফর্মুলায় এই রোহিঙ্গা সরানো যায়। মাই চ্যালেঞ্জ, দেয়ার ইজ নান ইন বাংলাদেশ। খালি বলতে পারবেন কিন্তু ক্ষমতা নাই। বিকজ কার সাথে কথা বলবেন, পৃথিবীর কার সাথে আপনারা কথা বলবেন? এই যে রোহিঙ্গাটা সরাবেন, প্রসিডিউরটা কি, আদৌ পদ্ধতি দিচ্ছেন? আপনি বলে দিচ্ছেন আগে রোহিঙ্গা সরান, কাকে? এই বর্তমান সরকারকে বলা হয়েছে। তো বর্তমান সরকার যদি এটা চ্যালেঞ্জ হিসাবে নেয়, ঠিক আছে আমি সব কাজ বাদ দিলে এখন রোহিঙ্গা সরানোর কাজ শুরু করি। কথার কথা, তর্কের খাতিরে বললাম, যেহেতু রোহিঙ্গা ফেরত দেওয়ার কথা আসছে এবং এতে যদি 5 বছর লাগে, তাহলে 5 বছর থাকবো আমি? মানে আমরা বুঝি না ঠিক দেশের প্রতি মানুষের ভালোবাসাটা কোথায়। এই দেশের মধ্যে এই 17 সালে যখন রোহিঙ্গা ঢুকলো, তারপর 2টা নির্বাচন হয়েছে, 18 সাল এবং 24 সাল। এই 2 সালে প্রধানমন্ত্রী ছিলেন, সো কল্ড প্রধানমন্ত্রী হয়েছেন কোথায়? ওই অংশটুক বাদ দিয়ে। কারণ ওই লোকগুলা, ওই 13 লক্ষ লোক, না ভোটার না নাগরিক, একটা অংশ দিয়ে বসে আছে। উনি কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশের। উনি কি রোহিঙ্গাদেরও প্রধানমন্ত্রী ছিলেন?
তর্কের খাতিরে বলছি, সেই রোহিঙ্গা আজও বসে আছে। চ্যালেঞ্জ, ফর্মুলা দেন, খালি তর্কের খাতির তর্ক না, অনেক মেধা সম্পন্ন লোক আছে, সেই ফর্মুলা অ্যাকসেপ্টেবল হয় না, সেটা তো হইলো। কিন্তু আপনি সহযোগিতা অসহযোগিতার প্রশ্নে কিন্তু একটি রাষ্ট্রের যিনি রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকবেন, সমগ্র কিছুতে ম্যানেজ করার দায়িত্ব তো তার, তার তো মূল দায়িত্বটি। বাদ বাকি যারা আছে তারা তো সাহায্যকারী সংস্থা, কিন্তু আপনাকে তো মূল দায়িত্ব পালন করতে হবে। আপনার কমান্ড শুনছে না, আমার কমান্ড শোনার দরকার নাই। কেন? আমি তো কমান্ড করি আছি, আমি তো কমান্ড করতেছি, আমার এক্সিকিউশন হচ্ছে না। হ্যাঁ, এক্সিকিউশন হচ্ছে না কেন? সেটা তো আপনি বলতে পারেন আমাকে যে আমি দায়ী, কিন্তু আমি বলতেছি যে আপনারা বলতেছেন তো আপনারা সহযোগিতা করতেছেন, আপনি সেনাবাহিনী মাঠে আছে তারাও সহযোগিতা করতেছে। আমি বলতে সবাই যদি সহযোগিতা করে তাহলে অস্ত্র উদ্ধার হইতেছে না কেন? আপনি লিগ্যাল অস্ত্র জমা নিয়ে রেখে দিলেন, মনে করেন সব লিগ্যাল অস্ত্র কিন্তু মানুষ জমা দিয়ে রাখছে, ইল্লিগাল অস্ত্র কিন্তু বাজারে আসে। ইল্লিগাল অস্ত্র বাজারে নাই, কয়টা অস্ত্র রিকভার হয়েছে? কথার কথা বলছি। তো আপনি সরকারের কথা, সরকার তো ব্যর্থ, বিকজ আপনি কোঅপারেশন করতেছেন না, মাঠে নামতেছেন, কাজ করতেছেন না। আমরা তো সমাজে চলি, আপনি বাজারে যদি হাঁটেন, আবহাওয়াটা ঠান্ডা না গরম আপনি টের পাবেন। আমরা তর্ক করতে পারি, কিন্তু কোঅপারেশন করতেছে কি করতেছে না এটা আমি টের পাচ্ছি। আমি তো সহযোগিতার নমুনা বুঝাইলাম যে তাহলে আয়নাগর ছিল আমাদের উপযুক্ত জায়গা, আয়নাগর, তারপরে বিনা বিচারে হত্যা, তারপরে আপনার কি বলে ক্রস ফায়ার, তারপরে জঙ্গি দমন, এটা ছিল জাস্টিফাইড আজকে মনে হয়। তা না হলে আমাকে সহযোগিতা করতেছেন, আমি 10 মাস সার্ভাইভ করতে পারি না। আমি একটা নোবেল বিজয়ী, আমি সারা বিশ্বের সাথে আমার যোগাযোগ আছে, আমার সেনাবাহিনী সবাই আমাকে সহযোগিতা করতেছে, রাজনীতিবিদরা আমার সহযোগিতা করতেছে, পাশাপাশি এই কথাও বলতেছে উনি যদি পদত্যাগ করেন এটা আমরা চাই না, কিন্তু যদি উনি একান্তই চলে যেতে চান আমরা বিকল্প খুঁজে নেব। বিকল্প খুঁজে নেওয়ার মানে বুঝেন যে বিকল্প যদি আর একটা ব্যক্তি আসে, আমি এর আগেও কোথায় যেন টকশোতে বলছি, যদি বাংলাদেশে যারা নির্বাচনমুখী দল তাদের যদি নির্বাচন নিতে হয় তাহলে ইউনূস সাহেবের কাছ থেকেই নিতে হবে। যদি না নেয়, আমি আবার বলে দিচ্ছি, মিনিমাম 2-4 বছরের পিছিয়ে পড়বে। যদি ইউনূস সাহেব চলে যায় তাহলে এই নির্বাচন পেতে বাংলাদেশে আবার 2-4 বছর লাগবে। আমার মনে হয় একটু শুনে আসি ডক্টর পাভেল প্লিজ। জি, এই প্রসঙ্গে জি, আচ্ছা, এখানে যে বিষয়টি আছে কি দেখবেন, খেয়াল করে যে আপনি যেটা বলেছেন সেটি কিন্তু আমাদের গুরুত্বের সাথে নিতে হবে। সেটা হলো যে সরকারের দায়িত্বে যারা থাকবেন সেই দায়িত্ব পালনের দায় তাদেরকে নিতে হবে আর কি। এটা আমরা বলতে পারি অনেক কিছু যে সমস্যা আছে বা তার সহযোগিতা অসহযোগিতার অনেক প্রশ্ন আসবে, কিন্তু দিন শেষে সফলতা ব্যর্থতার হিসাব কিন্তু সরকারকে দিতে হবে। আপনি কিন্তু দেখবেন খেয়াল করে যে প্রথমের দিকে কী হচ্ছে, একটা কলেজে রাস্তা অবরোধ করে বললো যে আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে। আমরা কিন্তু সে জায়গায় প্রথম উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা করলে দাবি আদায় করা যায়। দৃষ্টান্তটা এরকম না হতে পারতো। আপনি খেয়াল করে দেখবেন যে 15-17 বছরে যে একটা আমলাতন্ত্র তৈরি হয়েছে, যারা স্বৈর শাসনকে টিকিয়ে রাখতে সর্বদা সহযোগিতা করেছে, এই সরকার তো তাদের সাথে চলছে, সে থেকে পরিবর্তন কিছুই হয়নি। এবং এমনও কিছু কিছু বিতর্কিত লোকজন যারা উপদেষ্টা পরিষদের সাথে যারা আছেন, যাদের অতীতের কর্মকাণ্ড বা অতীতে তাদের লেখনী বা অন্য অনেক কিছু যদি আপনি পর্যালোচনা করলে দেখবেন যে তাদের কিন্তু আগের সরকারের সাথে সম্পূর্ণ শতভাগ কিন্তু তাদের একটা সহযোগিতার জায়গা ছিল, তারা সমর্থনের জায়গা থেকে কথাগুলো বলেছেন। ফলে প্রথম দিকে যদি তারা এই কাজটি করতেন, দৃষ্টান্তমূলকভাবে এই আমলাতন্ত্রের যে শীর্ষ যারা এই বিগত সরকারকে টিকিয়ে রাখার জন্য সর্বদা সহযোগিতা করেছে, তাদেরকে যদি সরিয়ে দেওয়া হতো, সেখানে যদি ওই উদাহরণটা যদি সৃষ্টি করা যেত, তাহলে কিন্তু একটা মেসেজ প্রত্যেকটা জায়গায় পৌঁছতো। আপনি যে বলছেন যে কর্মচারীরা, প্রাথমিক শিক্ষকরা আজকে যারা ধর্মঘটের চেষ্টা করে বা চিন্তা করে, তারা বলছে যে ওই রকম ব্যক্তির বিরুদ্ধে তোমার যদি কোনো ব্যবস্থা গ্রহণের সক্ষমতা না থাকে, এই চেষ্টা যদি না থাকে, আর যদি কোনো একটা কলেজের ছাত্ররা যদি রাস্তায় দাঁড়ালে দাবি আদায় হয়, সেই উদাহরণটা একটা বড় কিছু করার ক্ষেত্র তৈরি করে দেয়। তো ফলে আপনাকে কিন্তু এই জিনিসটা উপলব্ধি করতে হবে। আপনাকে সরকার পরিচালনা করতে গেলে সরকার পরিচালনার দক্ষতার সাথে থাকতে হবে। ওনারা নোবেল বিজয়ী অথবা অন্যান্য যারা আছেন, তারা হয়তো ইকোনমিক্সে তাদের অসাধারণ পাণ্ডিত্য রয়েছে, সেটি আলাদা কথা। কিন্তু যেটি আবু হেনা রাজ্জাকি বলতে চেয়েছেন অথবা বলেছেন, ঠিক এই ধরনের কথা কিন্তু আমরা মানে মার্কেটেও আছে, একটা পারসেপশন আছে যে বিএনপি আসলে, আমি যদি একদম সহজভাবে বলে দিই, যে বিএনপি এই সরকারকে সেভাবে সহযোগিতা করছে না, তারা বিভিন্নভাবে ডিস্টার্ব করে তারা এই নির্বাচন আদায়ের চেষ্টা করছে। একদম একটা শতভাগ ভুল কথা। আমি বলি এই কারণে যে বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এই মুহূর্তে, আপনি মানবেন তো? এরকম বৃহত্তম দল যদি একটা সমর্থন
কোনো একটা সরকার, যে অনির্বাচিত একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা বিএনপির তার প্রত্যাশার সরকার বলেই মেনে নিয়েছে, তারা যদি সহযোগিতা না রাখে একটা সরকার টিকে থাকতে পারবে? নিশ্চয়ই না। তাহলে সেক্ষেত্রে যে সরকারটি টিকে আছে তার পেছনে সবচেয়ে বড় প্রমাণিত সহযোগিতা হচ্ছে বিএনপি তার প্রতি সমর্থন রেখেছে। সেজন্য আপনি অন্য সমালোচনা করতে পারেন যে পর্যাপ্ত সহযোগিতা হচ্ছে কিনা, এই জায়গাতে সহযোগিতা হয়েছে কিনা, বিশেষ কোনো নেতা কোনো একটা বিশেষ মন্তব্য করেছে কিনা, সেটা নিয়ে আমরা একাডেমিক ডিসকাশন করতেই পারি যে এটা বলা ঠিক হয়নি বা ঠিক হয়েছে কিনা, বা কথাটা অন্যভাবে বলা যেতে পারতো। যে সেটা হলো যে এটা তো ঠিকই, আপনি যদি খুব বেশি রূঢ়ভাবে বলেন যে আজকে যদি কোনো কারণে অপারগতা বা স্বাস্থ্যগত কারণে তিনি যদি দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেন, তাহলে বিকল্প তো নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে আসবে। উনি যদি বলেন যে আমি এই অর্থে বলেছি, তো সুতরাং রাজনৈতিকভাবে কিন্তু এখানে আবার প্রশ্ন এসছে, মানুষ আবার কথা বলছে যে ডক্টর ইউনূসের ক্ষেত্রে বিকল্প খোঁজার কথা আপনারা বলছেন বা আপনার দলের একজন নেতা বলছেন, কিন্তু মানে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে চুপ্পুকে সরিয়ে দেওয়ার কথা যখন বলা হচ্ছে তখন আপনার সাংবিধানিক সংকটের কথা বলছেন, সেখানে আর বিকল্প কিছু কথা বলছেন না। আমি কিন্তু প্রথমে আপনাকে বলতে, এখানে সাংবিধানিক সংকট শব্দটি কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে সম্পূর্ণ একটা অকার্যকর একটা কথা। কারণ আমরা কোন সংবিধান দিয়ে চলছি? আমরা কি প্রকৃতপক্ষে দেশ কি কোনো নির্দিষ্ট একটা সংবিধানের আলোকে কি চলছে? এটা মানে সরকারের শপথ গ্রহণ কি কোনো সাংবিধানিক প্রক্রিয়া দিয়ে হয়েছে? যদিও তারা সংবিধানের প্রতি শপথ নিয়েছেন, প্রশ্নটা তো ওখানে। আপনি সরকার হিসেবে যখন শপথ গ্রহণ করেছেন তখন কিন্তু বর্তমান সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন। সেটি করার মধ্যে দিয়ে তো আপনি সেই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে প্রেসিডেন্ট মেনে নিয়েছেন, কারণ শপথ তো আপনি তার কাছে গ্রহণ করেছেন। তা আপনারা যখন প্রথম দিনে সেই ব্যক্তিকে পরিত্যাগ করতে পারেন নাই, পরবর্তী পর্যায়ে সেই মানুষটিকে সরাবার প্রশ্ন যখন উঠছে, তখন আপনি যদি বলেন, এখন যদি তর্কের খাতিরে যদি অন্যভাবে বলেন যে বিগত প্রধানমন্ত্রী তো তিনি দাবি করেন যে তিনি নাকি এখনো প্রধানমন্ত্রী, ঠিক আছে, তারপরে এই ব্যক্তিও যদি বলে যে না আমিও তো রাষ্ট্রপতি আছি, তো সেই ব্যবস্থাপনা নিয়ে যদি আন্তর্জাতিকভাবে যদি কোনো একটা আরও একটা গভীরতর ষড়যন্ত্রের প্রেক্ষাপট তৈরি হবে, সেটাকে বাংলাদেশের জন্য খুব ভালো কিছু কাজ হবে কিনা। আমার কাছে কথা হলো যে গুরুত্বপূর্ণ কোনটি। আপনি তো সেই ব্যক্তিকে সাথে নিয়েই কাজ করছেন, এখন তাকে মেনে নিয়ে কিন্তু রাষ্ট্রের প্রধান হিসেবে তাকে মেনে নিয়ে তো অন্তর্বর্তীকালীন সরকার তো কাজ এখনও করছে, আগেও করেছে। তো তাকে সরিয়ে দেওয়ার মধ্যে থেকে যে পরিবর্তনটি আপনি আনতে চাচ্ছেন, সেই পরিবর্তনটা রাষ্ট্র কাঠামোর জন্য যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ হয়ে থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এটা না করলে রাষ্ট্রের আর কোনো কিছুই হচ্ছে না, তখন আপনি কিন্তু সেটাকে অগ্রাধিকারে আনতে পারেন। আমি কিন্তু শুরু থেকে একটা কথাই বলছি যে আপনি আমলাদের ব্যাপারে বলছেন যে আমলাদের সরিয়ে দেওয়া এটা আপনার দৃষ্টিতে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিক একটি কাজ। না, সেটা তো ছিলই, কিন্তু প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার ব্যাপারে আপনি তখন প্রশ্ন করছেন যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সরকার এনেছেন, আপনি জনগণের আকাঙ্ক্ষাতে অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সরকারকে এনেছেন, এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলে কোনো জিনিস এই দেশে নেই, এবং জনগণ বলছে যে স্বৈরাচারের পতন ঘটেছে, তাহলে আপনি ওই রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি মেনে এত মেধাবী মানুষজন যাদের জ্ঞান পাণ্ডিত্যের ক্ষেত্রে আমরা কোনো রকম কোনো তুলনা আনতে পারবো না, তার কাছে থেকে ওই সংবিধানের নামে শপথ গ্রহণ করলেন কেন? যদি সেই প্রশ্নটির উত্তর যদি না আসে, তাহলে পরবর্তী পর্যায়ে সরানো আর না সরানো এই প্রশ্নটা কিন্তু হচ্ছে কি আপনি খাজনা চাইতে বাজনা বেশি করলেন। আমার মনে হয় এই ক্ষেত্রে আইনজ্ঞ না, তবে আমি ওনার রাজ্জাকি কথা যদি আমি ধরি, নাম্বার ওয়ান, ইউনূস সাহেব সাংবিধানিক সরকার, উনি অনির্বাচিত হতে পারেন, ব্যালটে ওনাকে ভোট দেওয়া হয় নাই, ওনারাই তো বলতেছেন দলমত নির্বিশেষে সবাই আমরা বসাইছি, তারপর একটা কাগজ বানানো হয়েছে। সেই কাগজটা কি? রাষ্ট্রপতি প্রস্তাব পাঠাইছে কোথায়? চিফ জাস্টিসের কাছে। সংবিধানের 106 অনুচ্ছেদ মোতাবেক একটা ওপিনিয়ন দিছে যে হ্যাঁ আজকে দেশে যে ক্রাইসিস, সেই ক্রাইসিসে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ দেওয়া যেতে পারে, তার ভিত্তিতে দিছে। পিওর সাংবিধানিক সরকার। কিভাবে? ওই 106 রাখছেই, যখন আপনার কোনো খারাপ পরিস্থিতি হবে যেটা সংবিধানের এক্সিস্টিং ধারাগুলা কাভার করে না, তখন ওটার উপরে ব্যাখ্যা দিবেন, সেটা সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিবে। নো অপশন, ম্যান্ডেটরি ফর অল, মেনেই নিতে হবে আপনাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো মেয়াদ নাই, তাকে মেয়াদ দেওয়া হয় নাই। একই সাথে যদি ফাইন্ডিংসটা দিয়ে দিত যে উনি এতদিন থাকবেন এবং এর ভিতরে একটা নির্বাচন দিবেন, এই কাজগুলা করবেন, কোনো বাইন্ডিংস কিন্তু নাই, শুধু বসছেন। তখন যেহেতু উনি সংবিধানের আলোকে বসছেন, রাষ্ট্রপতি তাকে ওথ দিছে, তিনি ওথ নিছেন। আর যদি বলেন ইউনূস সাহেব কেন, আরও যারা উপদেষ্টা হিসেবে নিছে তারা কে কোন ব্লকের মেন্টালি সেটা ভিন্ন কথা, কিন্তু অল অফ দেম আর এডুকেটেড, ভদ্র।
আমি ছাত্র দুজন বাদই দিলাম বয়সের কারণে, আমি বয়সের কারণে বাদ দিই না, তবু বাদ দিয়ে রাখলাম, বাট সবাই যার যার। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার, সাংবিধানিক সরকার এবং কোনো তার মেয়াদ নাই। এক, দুই, একটা কথা আসছে ইদানিং কথা আসছে, উনি চলে যান, দরকার হলে একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটা নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন তখন আসে বাংলাদেশের সংবিধান যেটা এক্সিস্টিং আছে, এখন পর্যন্ত সংস্কার হয় নাই, এক্সিস্টিং সংবিধান মোতাবেক একটা নির্বাচিত সরকার থাকতে হবে। সেই নির্বাচিত সরকার থাকলে পরেই আপনার এই তত্ত্বাবধায়ক সরকার আসবে, কারণ উনি তাকে আনবেন, আমন্ত্রণ জানাবেন। আপনি উনি অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আগে তাকে ঘোষণা করেন উনি নির্বাচিত সরকার, আপনি যে ফর্মে ব্যালট না হোক উনি নির্বাচিত সরকার, তারপর ওনার মেয়াদ দেন, তারপরে তাকে নেন। মানে এখন আপনি একবার বলতেছেন অনির্বাচিত সরকার, আবার বলতেছেন অন্তর্বর্তীকালীন সরকার, ওইদিকে আবার যদি কেয়ারটেকার, আগে তো ডিসাইড করতে হবে উনি কোন সরকার। না, ইন্টেরিয়র গভর্নমেন্ট, এতে তো কোনো ভুল নাই। হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি, উনি একজন পিওর সাংবিধানিকভাবে বৈধ সরকার। সুতরাং উনি যে টাইমটা দিছে, আমার কাছে মনে হয়, আমাদের মনে হয় যে তর্কের খাতিরে তর্কই করতে হবে। ডিসেম্বর থেকে জুন বলছে উনি, এটা জামাতে ইসলাম কিন্তু বলছে আগামী রোজার আগে, তাতে মোটামুটি মধ্য ফেব্রুয়ারি যায়। আমি তর্কের খাতিরে মাইনে নিলাম, তো মধ্য ফেব্রুয়ারি এটা খুব একটা পার্থক্য। কিন্তু আমরা যে কেন ইস্যুটা বানাচ্ছি, আবার বলতেছি তারা সহযোগিতা করতেছি, বিচার করতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না, দৃশ্যমান কিছু নাই। আপনি দৃশ্যমান দেখাবে কেমনে? আপনি দেখাবেন কিভাবে দৃশ্যমান? দেখানোর সুযোগটা কোথায়? দৃশ্যমান তো আমরা 16 বছর দেখছি। সমস্ত অপকর্ম বাংলাদেশে যত কিছু ঘটছে সব নির্বাচিত সরকারের সময় হয়েছে, যেগুলা হৃদয় বিদারক, দেশের মানুষের, সাধারণ মানুষের নাগরিক অধিকার, সার্বভৌমত্ব সব নষ্ট করছে নির্বাচিত সরকাররা। সব সময় যত হত্যা বলেন, গুম বলেন, আয়নাঘর বলেন, নির্বাচিত সরকারের সময়। আমি নির্বাচিত সরকারের বিরোধী নই। জি, আমার মনে হয় যে সব সরকারের না, বিদ্যুতের জন্য 24টা লোক মারা গেছে, মাইন্ড ইট। কেন 24টা লোক মারা গেছিল সেদিন? বিদ্যুতের দাবিতে। আর একটা কথা বলি, ওনারা বললেন যেমন যে সরকার যখন ক্ষমতায় থাকবে তার দায়িত্ব নিতে হবে। আমি যত কথাই বলি, দায় ইউনূস সাহেবের, ব্যর্থ হইলে আপনি চলে যাবেন, ঠিক আছে? এক, দুই, আমি বহু টকশোতে বলছি যে ইউনূস সাহেব যদি দেশের ক্ষতি করে, আমি বুঝি না, কারণ রাজনীতিবিদরা ভালো বুঝেন, যদি দেখেন সে ক্ষতিকারক করে, রাস্তায় নেমে তাকে বের করে দেন। আমি কাউকে রাস্তায় নেমে এই আন্দোলন দেখি না, আমি এখন পর্যন্ত দেখি নাই। আমি তর্কের খাতিরে বললাম। আরেকটা কথা বলি, যখন যে সরকার থাকবে তার যদি দায় হয়, এই যে 21 আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল, আমরা সবাই জানি এই ঘটনাগুলো ঘটাইছিল আওয়ামী লীগ, কিন্তু দায় চাপাই দিছিল কিন্তু খালেদা জিয়ার উপরে, যদিও সময়ের ব্যবধানে সেটা প্রমাণিত হয়েছে। তার মানে হচ্ছে এই যে সরকারে থাকলে পরেও দূর থেকে ঘটনা ঘটাইয়া সরকারকে দায় দেয়া যায়, সেটার প্রমাণ অতীতে আছে। সেটা নির্বাচিত সরকারের বেলায় যদি হয়, আর সে তো অনির্বাচিত সরকার, তার তো যাচ্ছে তাই অবস্থা। ইউনূস সাহেব বইলে এখনো 10 মাস টিকে আছে। আপনি যদি মানে ওই প্রসঙ্গটা বলে আসলে আমি, ঠিক আছে, আপনি বলুন। না, আপনার কথাটা কি আছে বলেন, একসাথে আমি। আচ্ছা, একসাথে। সেটা হচ্ছে গতকাল উপদেষ্টা পরিষদ একটা বিবৃতি দিয়েছেন, এবং সেই বিবৃতিতে যেটি বলেছে তার মূল প্রতিপাদ্য হচ্ছে, আমি একটু যদি পড়ি, যে শত বাধার মুখে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি শক্তির ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর অর্পিত দায়িত্ব অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নিবে। আমরা কি মনে করতে পারি যে এমন কি কোনো কিছু আছে যেটা সরকার মানে গোপন রেখেছে? মজার ব্যাপার হচ্ছে এই বিবৃতিটা থেকে মনে হয় কোনো রাজনৈতিক দলের বিবৃতি মনে হচ্ছে আর কি, কারণ এটা সরকারের বিবৃতি মনে হচ্ছে না। কারণ দেখবেন খেয়াল করে যে পরাজিত শক্তির ইন্ধন আর বিদেশি শক্তির ষড়যন্ত্র, এই শব্দগুলো রাজনৈতিক শব্দ। আমরা রাজনীতিতে যারা আছেন তারা কিন্তু এইরকম শব্দতে অভ্যস্ত। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা বলার মধ্য দিয়ে ওনারা কি তাদের নিজেদের দায়কে এড়ানোর চেষ্টা করছেন, নাকি এই কথা আসছে কেন? এই কথাগুলো আসছে হয়তো এই জন্য যে তাদের যদি সত্যিকার অর্থে মনে হয় যে তাদের কাছে অনেক কিছু গোপন তথ্য আছে, সেই তথ্যগুলো তারা প্রকাশ করে দিলে এই সত্যতা তারা প্রমাণ করতে পারবেন। রাষ্ট্র তো কোনো ঢাক গুড়গুড় করার জায়গা না, তো এটা তো করে দিবেন না কেন? উচিত ছিল এটাকে ধরে রাখছেন কার জন্য? এই অপ্রকাশিত জায়গাটা অপ্রকাশিত বলা হচ্ছে যে তার কারণসমূহ জনসম্মুখে
তাহলে তো প্রথম দাবিটাই হবে যে জনগণের তো এটা জানার অধিকার আছে যে কারা পতিত সরকারকে সহযোগিতা করছে এবং যারা বিদেশি ষড়যন্ত্রকে ইন্ধন দেওয়ার চেষ্টা করছে। এটা তো একটা অতি সাংঘাতিক রকম একটা গুরুতর একটা অভিযোগ, এবং সেক্ষেত্রে করবো বলার তো কোনো সুযোগ নাই, এটা করে ফেলা উচিত ছিল। সিদ্ধান্ত নেবে জনসমক্ষে, সিদ্ধান্ত তো পরের কথা, প্রথম কথা হলো জনসমক্ষে প্রকাশ করে দিয়ে সিদ্ধান্ত নেবেন। জনসমক্ষে প্রকাশ করে সিদ্ধান্ত নেওয়ার তো কিছু নেই এর মধ্যে। ওনারা জনসমক্ষে প্রকাশ করুক এবং সিদ্ধান্ত যেটি নেওয়ার সেটা নিতে পারেন, এটার আলোকে। তো সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে কী সিদ্ধান্ত হতে পারে? সরকারের সিদ্ধান্তের তো কতগুলো পসিবিলিটি থাকবে, তাই না? সরকারি সিদ্ধান্তটা কী হবে? সরকারি সিদ্ধান্তের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই পরাজিত যে শক্তি, স্বৈরাচারী শক্তির যদি সত্যিকার হচ্ছে সহযোগী বা তাদেরকে পুনর্বাসনের চেষ্টার মধ্যে কারো যদি থাকে, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এটা বরং লেখা উচিত ছিল প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে বিদেশি ষড়যন্ত্রকে যারা পৃষ্ঠপোষকতা করার চিন্তা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল প্রথমে, অভিযোগ করবার জায়গা এটা না। হ্যাঁ, সেটাই হলো প্রকৃত সরকারের, যে আপনি পেশাদারিত্বের জায়গাতে যদি যান তাহলে একটা সরকারের বিবৃতিটা এরকম জনগণের প্রত্যাশার জায়গা ছিল। এটা আপনি কার কাছে অভিযোগ করছেন? এই অভিযোগটা কার কাছে? এই কথাগুলো আপনি কার কাছে বলছেন? বলার চাইতে আপনি বলেন যে এরকম ষড়যন্ত্র ছিল, এরকম সহযোগিতার ইঙ্গিত ছিল, আমরা সেটাকে দমন করেছি। সেটিকেই বলবো আমরা সত্যিকার অর্থে সরকারের দায়িত্ব পালন। আর একটু আগে যে কথাটি হচ্ছিল যে এই সরকারের যে সাংবিধানিক বৈধতার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের, সেখানে কিন্তু তার কথা নির্বাহী দায়িত্ব পালন করবে, কথাটি কিন্তু পরিষ্কারভাবে ওখানে বলা আছে নির্বাহী দায়িত্ব পালন করবে। তো ফলে নির্বাহী দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব না, ওখানে নির্বাহী কথাটি আছে। আপনি সবই তো নির্বাহী, যা কিছু করে সব নির্বাহী। এটা সব কিছু নির্বাহী নয় আর কি, সবগুলো নির্বাহী নয়। যেগুলোতে আপনার প্রকৃতপক্ষে নীতিগত বা মৌলিক পরিবর্তনের কোনো জায়গা যদি থাকে তাহলে সেটাকে নির্বাহী বলতে হবে। তাহলে নির্বাহী বলতে যেটা আমি অ্যাকসেপ্ট করব ওইটুক সে পালন করতে পারবে, যেটা অ্যাকসেপ্ট করব না সেটা সে করতে পারবে না। কারণ এরকম না, আমাদের সবাই এটা অ্যাপ্রুভ করি, তাহলে তো সে মানে নির্বাহীটার মাপকাঠিটা কি কি করতে পারেন লিখে দেয় নাই তো না, আপনাকে তো সেটা নির্বাহী লিখেন, আমি দেখছি তো আদেশটা, আপনি দেখবেন নির্বাহী কথা লেখা আছে, আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখবেন তাহলে। আচ্ছা, নির্বাহী যদি লেখা থেকেই থাকে, ধরে নিয়ে আছে, আপনি তো জানেন যে সরকারের কি হলো, যে কোনো একটা দেশের তো তিনটা ব্যবস্থাপনা থাকে, তাই না? আইন থাকে, তার সাথে নির্বাহী বিভাগ থাকে এবং তার সাথে বিচার ব্যবস্থাপনা থাকে। তো নির্বাহী বিভাগের যে দায়িত্ব সেটা তো নির্দিষ্ট করে দেওয়া আছে। নির্বাহী বিভাগের দায়িত্ব বিচার বিভাগের দায়িত্ব না, নির্বাহী বিভাগের দায়িত্ব আইনের দায়িত্ব নয়। তো সুতরাং ওই আইন এবং বিচারের অংশটুকু বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো নির্বাহী। সুতরাং সবকিছুকে নির্বাহীর মধ্যে আপনি ঢুকে দেবেন, সেটা পারবেন না। বিচার বিভাগের কোনো কিছু না, না, আপনাকে তো নির্বাহী দায়িত্বের ক্ষেত্রে বিচার বিভাগ তো স্বতন্ত্রভাবে পরিচালিত হচ্ছে, সেটা তো হচ্ছেই তো, সেখানে আপনার হস্তক্ষেপ থাকবে কেন? না, হস্তক্ষেপের বিষয় সেই জায়গাতে আপনি কাজ করতে চান কেন? কোথায় করবে না? এই যে 21 আগস্টের যে মামলা হলো, মিথ্যা মামলা, রায়, সেগুলো নিয়ে যে সেগুলো তো বিচার বিভাগে তো সেই সিদ্ধান্তগুলো বিচার বিভাগে দিচ্ছে। সেটাই তো, যার যেটা কাজ থাকে সেটা করতে দেন আপনি। না, সেটাই তো, যার যেটা কাজ সেটা করবে। আইনসভা তো নেই এখন, সুতরাং সেই জায়গাতে কাজ করবার কোনো সুযোগও নেই এবং সেটার জন্য আপনাকে অপেক্ষাই করতে হবে। তো সুতরাং দিন শেষে আমরা যেটা যেভাবে দেখি না কেন, সরকারের ক্ষেত্রে সরকারের তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সরকারের। আপনি সেনাবাহিনীকে বা অন্য কোনো বাহিনীকে নিয়ে, আমাদের প্রতিরক্ষা বাহিনীর কথা যেগুলোকে বলি আমরা, সেগুলো সব কিছুর ক্ষেত্রে কিন্তু যে নিয়ামক নিয়ন্ত্রণ সেটা কিন্তু এই সরকারের কাছে। সুতরাং এখানে অভিযোগ করার কিছু নেই। যদি কোনো জায়গাতে কোনো ব্যত্যয় থাকে, কারো যদি কোনো দায়িত্ব পালনের শিথিলতা থাকে, গোয়েন্দা সংস্থার রিপোর্টে যদি এরকম থাকে যে কেউ ষড়যন্ত্র করছে বা বৈদেশিক কোনো সহযোগিতাকে কেউ এখানে নেয়ার মধ্য দিয়ে রাষ্ট্রকে ইয়ে করার চেষ্টা করছে, অস্থিতিশীল করবার চেষ্টা করছে, সেক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে, এটাই কাজ। সুতরাং এই জায়গাতে অন্য কোনো কিছু বলার সুযোগ তো আপনার নেই। অ্যাডভোকেট রাজ্জাকি কি বলেন? এই যে কথা আসলো নির্বাহী, আপনি যদি সেই জায়গাটা আসেন, নির্বাহী বিভাগ বলতে এক্সিকিউটিভ যে বিষয় সব, যেমন আমি তর্কের খাতিরে বলছি, এই যে নিরাপত্তা পরিষদ যে অ্যাডভাইজার যিনি হইলেন, নিরাপত্তা বিষয়ক যে এটার সিদ্ধান্ত নেবে নির্বাহী বিভাগ, তার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে প্রয়োজন মনে করলে উনি আলাপ করতে পারেন। যেমন যুদ্ধ যদি লেগে যায় একটা দেশের সাথে, নর্মালি ধরেন একজন সেনাপ্রধানের সাথে প্রধানমন্ত্রীর কথাবার্তা নাই হতে পারে। আমরা একটু শেষের দিকে আছি, একটু সংক্ষেপে। সেক্ষেত্রে ওই রকম একটা সিচুয়েশন যদি হয়, তাইলে সেক্ষেত্রে আলাপ আলোচনা চলতে পারে। এখন মুশকিলটা হচ্ছে আমাদের
এইখানে যে আজকে যারা 71-এর পরে জন্ম হয়েছে বা 75-এর পরে জন্ম বা 80-র পরে যারা জন্ম হয়েছে, কিছু ফেসবুকে বলতেছে এই প্রজন্মের ছেলে পেলেরে যেটাই তাদের বিরুদ্ধে কিছু বলে তাদেরকে তারা রাজাকারের বাচ্চা ইত্যাদি ইত্যাদি বলে। অথচ যারা বাংলাদেশের বড় সারির নেতা সবার জন্ম পাকিস্তানে, কথার কথা বলছি। আর এদের এই প্রজন্মের জন্মই বাংলাদেশে, তারা বাংলাদেশের জন্ম হয়ে রাজাকার, আর পাকিস্তানের জন্ম হইলে আমরা এখন মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি যেই স্লোগান শেখ হাসিনা দীর্ঘদিন চালায় গেছে সেই স্লোগান আমরা আবার দেখছি ফেরত আসতেছে। মানে এই যে ডিভিশনটা 53 বছর পর আবার আমাদেরকে দেখতে হচ্ছে কেন? বাংলাদেশে কি স্বাধীনতা বিরোধী কেউ আছে? বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে শক্তিটা ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে, আর যদি বাকি রেখে থাকে সেটা দায় তাদের, পারলো না কেন? কিন্তু বাংলাদেশে তো স্বাধীনতা বিরোধী শক্তি কেউ নাই। আমরা এই প্রশ্নটা রেজ করি কেন? এই ডিভিশন তাহলে কারা করছি? আমরা পলিটিশিয়ানরা, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, এই ধারক বাহক আমরা কেন হচ্ছি? একটু ভিন্ন দিকে যাই, একটু ছোট্ট একটা একেবারে শেষ সময়। গতকালকে বিএনপি এবং জামাতের রাজনৈতিক দলের নেত্রীর সাথে কথা বলেছেন সংকট একটা উত্তরণের জন্য। আজকে আবার কথা বলছেন বিভিন্ন বাম রাজনীতি এবং ইসলামপন্থী দলগুলো। আপনি কি মনে করেন? যে আমি সিম্পল মনে করি আমি রাজনীতি করি বা না করি, এই একটা দেশ চালাইতে হলে, গণতান্ত্রিকভাবে দেশ চালাইতে হলে রাজনীতি দরকার এবং সেখানে নির্বাচন দরকার। এবং সেই নির্বাচনটা আমার কাছে মনে হয় আমরা সময় ঘনায় আসছে, আর মাত্র কয়েকদিন। নির্বাচনটা আমার কাছে মনে হয় ইউনূস সাহেবের কাছ থেকে নেওয়াই উত্তম, কারণ ওনাকে সবাই বসাইছে। সহযোগিতা কি করে না করেন ব্যাখ্যা দিয়ে ফেলছি, আমি মনে প্রাণে বিশ্বাস করি সহযোগিতা করে না, তারপরে বলতেছি নির্বাচনটা আপনি আদায় করে নেন। যদি অন্য কোনো ঘটনা ঘটে তাহলে তৃতীয় কেউ যদি আসে, নিশ্চয়ই আসবে, জায়গা শূন্য থাকবে না। কেননা আওয়ামী লীগ যখন 5ই আগস্টের পর সব জায়গাগুলো ছেড়ে চলে গেছে, সেই জায়গাগুলো একটাও খালি নেই, সব জায়গা পূর্ণ হয়েছে। যদি খালি থাকতো তাইলে আমার বর্তমান যারা রাজনৈতিক দল আছে তাদের উপর অন্যরকম আস্থা থাকতো, কিন্তু সেই সব জায়গাগুলা একেবারে শূন্যস্থানগুলো পূরণ হয়ে গেছে। সে কারণে বলছি, তারপরেও বলতেছি ইউনূস সাহেবকে সময় দিয়ে আপনার নির্বাচন করেন। চ্যালেঞ্জ করে দিলাম, যদি কোনো কারণে ইউনূস সাহেব নির্বাচন যদি মনে করেন যে আমি সুস্থ নির্বাচন দিতে পারতেছি না, ওনার রাইট আছে যে আমি নির্বাচন সুষ্ঠু করব। যদি না পারে মনে করেন চলে যায়, তাহলে কিন্তু থার্ড পার্টি উইল টেক ওভার। সুতরাং যারা নির্বাচনে আশা আজকে করতেছেন তাদের লোক শোনাবে দুইটা: নাম্বার 1, ইলেকশন পাবেন না, এমপি মন্ত্রী হতে পারবেন না। নাম্বার 2, যারা ওই শূন্যস্থান পূরণ করছেন ওই জায়গাগুলো খালি করে দিতে হবে। আমার মনে হয় যে উনি যে কথাটি বলেছেন ওনার সাথে শতভাগ আমি একমতের কথাটি এটাই বলতে চাই যে এই মুহূর্তে অগ্রাধিকার যেগুলো আছে তার ভেতরে সংস্কারের কাজটি করতে হবে। বিচার কাজ যেটি আছে, স্বৈরাচারের সাথে সংশ্লিষ্টতা যাদের আছে তাদের সবাইকে, এই বিশেষ করে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, গুম খুনের সাথে যারা জড়িত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এটা জনগণ দেখতে চায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক সরকার একটা দেশের জন্য অপরিহার্য, এবং মোটামুটি সব রাজনৈতিক দলের চাওয়াটা কিন্তু প্রায় কাছাকাছি। হ্যাঁ, তো সুতরাং সরকারের উচিত হবে এই জায়গা থেকে অস্পষ্টতা দূর করে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে, এবং সেই নির্বাচনের তারিখ অনুযায়ী নির্বাচন কমিশনকে রোডম্যাপ অনুযায়ী কাজ করবার দায়িত্বটি দিয়ে দিলে আমার মনে হয় যে যতগুলো সংকটের কথা বলছি আমরা, যতগুলো জায়গাতে আমরা নৈরাজ্যের ব্যাপার দেখছি, ধর্মঘটের ব্যাপারটা দেখছি, ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়ার ক্ষেত্রে মানুষের বিভিন্ন রকমের ডেমনস্ট্রেশন দেখছি, সেগুলো সব কিছু দূর হয়ে যাবে। এবং সহযোগিতার ক্ষেত্রে যদি আপনি বলেন, আমি বিশ্বাস করি এই মুহূর্তে স্বৈরাচারের পতনের সাথে যারা জড়িত ছিল, যারা একাত্ম ছিল, তারা ডক্টর ইউনূসের সরকারকে সর্বত সহযোগিতা করতে চায় এবং নির্বাচনটি এই সরকারের অধীনেই তারা দেখতে চায়। আমার মনে হয় যে এক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নেই। যে অ্যাডভোকেট রাজ্জাক কি কোনো কিছু বললে আপনি বলতে পারেন? আমি ওই একই কথা বলতেছি বারবার, যে রাজনৈতিক দল যারা আছে তাদের ওয়েলকাম করা উচিত। গণতান্ত্রিক দল যদি যত আসবে তত, তাইলে আমরা ভাববো তারা গণতন্ত্রে বিশ্বাসী, নাম্বার 1। নাম্বার 2, যদি ও ছাড়া নির্বাচন হয়, এখন আজকে নির্বাচনে বিএনপি 280টা সিট পায়, কথার কথা, অপোজিশনটা কে? আপনি গণতন্ত্রে বিশ্বাসী হলে তো অপোজিশনের 10টা সিট থাকলে সে অপোজিশন হইল না, কথার কথা বলছি। সুতরাং দলমত নির্বিশেষে একটা সুষ্ঠু গণতন্ত্র এস্টাবলিশ করার জন্য ইউনূস সাহেবের সহযোগিতা করে আপনারা নির্বাচনটা নিয়ে নেন। আমার মনে হয় আপনাদের বক্তব্য একদম ক্লিয়ার। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, ডক্টর আলমগীর পাভেল, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।